এই যে ডাবল ক্লিক হয় নাই তো। আচ্ছা মাইনুদ্দিন, এবার তুমি কিভাবে ওদের কি করবে? আমি তো একটু পড়াবো, তুমি কিভাবে করবে? ওইখানে লেখা আসবে অনুমতির জন্য, ওরা চাইবে আমরা একটা কান লাগাবো। তাই না, একটু পরে স্টুডেন্টদের সাথে কথা বলতে চাচ্ছি। তুমি করবো এটা? হ্যাঁ, এটা কানে দেন না, ওটাকে দিব, তুমি ওটা তুমি করো। আচ্ছা, আমি আছি। ঠিক আছে, শুনতে পাচ্ছি কিনা? হ্যালো হ্যালো ম্যাম, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনতে পাচ্ছ আমাকে সবাই? জি ম্যাম। গুড মর্নিং। গুড মর্নিং ম্যাম। ইয়েস ম্যাম। ঠিক আছে, তুমি পড়েছো? আমি যেটুকু পড়িয়েছি তোমাদেরকে পড়া হয়েছে সবার? না পড়লে বুঝতে পারবে না যে আমি আসলে অ্যাকচুয়ালি কি পড়াচ্ছি, তাই না? জি ম্যাম। আমি একটু জাস্ট একটু রিভিউ করবো। তাহলে আমাদের যেটা ছিল অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি মানে স্পেসিফিক একটা ইমিউনিটি। স্পেসিফিক আর কেউ জয়েন করতে পারতেছে না? স্পেসিফিক একটা ইমিউনিটি আর স্পেসিফিক ইমিউনিটি, ওটার আবার দুটো পোর্শন, একটা হচ্ছে অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভটা হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য হোস্ট। স্লাইডে তো হচ্ছে না, তুমি তাহলে স্লাইড অফ করে এগুলো দেখতে গেলে তো আর কি পড়াবো আমি। তো পুরো একদম কেমন হয়ে গেল। এবারে দিন তুমি আমাকে স্লাইড অফ করে তারপরে ওদের কি করতে হবে? আজকে কিচ্ছু বুঝতেছি না। ওটা কি ডাবল ক্লিক করো, একটু ওয়েট করো, তোমার একটু প্রবলেম হচ্ছে। জি ম্যাম। তুমি এগুলি কিন্তু জয়েন করতে যদি আনো তাহলে আমি ক্লাস কি নেব মইনুদ্দিন? আমি তো কিছু, আমার তো আজকে তো পুরো ছাড়া মানে ইয়ে লাগতেছে, উল্টা পাল্টা লাগতেছে। এটা তো ঠিক আছে, কিন্তু এখন যে স্টুডেন্টরা জয়েন করবে সেটা কিভাবে জয়েন করবে? আচ্ছা ম্যাডাম, আপনি আমরা করতে একটু নক করে অটোমেটিকলি যেন ঢুকতে পারে। না, অটোমেটিক ঢুকতে পারো মানে কিভাবে ঢুকবে আমি তো বুঝতেছি না। তোমরা এটা স্লাইড অফ করে দাও। পাইছি, কিন্তু অটোমেটিকলি যেন যোগ দিতে পারে ওই অপশনটা ইয়ে করে দাও। তাহলে তোমার এটা স্টপ করে আবার ওদেরকে ঢুকাতে হচ্ছে। হ্যাঁ, এই জন্য অটোমেটিকলি যেন ইয়ে করতে ওইটা হয়ে যাবে। সেদিন তো ক্লাসটা ঠিক ছিল, আসলে আজকের ঠিক না। তাহলে আপনি জিজ্ঞাসা করেন কিভাবে কি করবে। সরি একটু ইন্টারাপশনের জন্য। তাহলে আমাদের হ্যালো। জি ম্যাম। জি ম্যাম। একটু রিভিউ করছি যে অ্যাকোয়ার্ড ইমিউনিটিটা আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, একটা অ্যাক্টিভ আর একটা হচ্ছে প্যাসিভ। অ্যাক্টিভ মানে হচ্ছে অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দ্য হোস্ট এগেইনস্ট এনি অ্যান্টিজেন। তার মধ্যে দুটো, একটা ন্যাচারাল আর একটা আর্টিফিশিয়াল। আর প্যাসিভের মধ্যে হচ্ছে প্যাসিভ মানে প্যাসিভ পার্টিসিপেশন অফ দ্য হোস্ট, তার মানে হচ্ছে প্রিফর্ম অ্যান্টিবডি অথবা অ্যান্টিটক্সিন আমরা যদি কোনো একটা হোস্টকে ইনডিউস করি সেটা হচ্ছে প্যাসিভ। প্যাসিভের মধ্যে দুটো, একটা ন্যাচারাল একটা আর্টিফিশিয়াল। ন্যাচারালের মধ্যে ইমিউনোগ্লোবুলিন জি যেটা প্লাসেন্টা ক্রস করতে পারে, আর একটা সিক্রেটরি ইমিউনোগ্লোবুলিন এ ইন দ্য ব্রেস্ট মিল্ক। আর আর্টিফিশিয়ালের মধ্যে যে কোনো ডিপথেরিয়া, টিটেনাস, এগুলো একটা ব্যাকটেরিয়াল ডিজিজ, যে কর্নিব্যাকটেরিয়াল ডিপথেরি, তার একটা টক্সিন আছে, সেই টক্সিনকে নিউট্রালাইজ করার জন্য আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে অ্যান্টিটক্সিন। ডিপথেরিয়া, টিটেনাস আর র্যাবিস, হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন, এগুলো হচ্ছে ভাইরাসের দুটো। হ্যাঁ, ওদের এগনেস্টে যেমন একটা র্যাবিট এনিমেল বাইট করলে আমরা যেটা দিয়ে থাকি সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন এবং ভ্যাকসিন। তাহলে দুটো একসাথে দিলে সেখানে কাজ করবে। আর হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশনে আমরা দুটো পোস্ট এক্সপোজার হলে আমরা দুটো জিনিস দিয়ে থাকি, একটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন আর একটা হচ্ছে ভ্যাকসিন।
অ্যাডভান্টেজ আমি লাস্ট ক্লাসে বলেছিলাম যে অ্যাডভান্টেজ অফ অ্যাক্টিভ ইমিউনিটি হচ্ছে মানে রেজিস্ট্যান্স লং টার্ম, স্লো অনসেট, মানে এটা আস্তে আস্তে কাজ করবে কিন্তু অনেকদিন পর্যন্ত থাকবে। আর প্যাসিভ ইমিউনিটি মানে তোমার র্যাপিড কাজ করবে কিন্তু ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে শর্ট লাইফ স্পেন অফ দ্য অ্যান্টিবডি, বেশি দিন থাকবে না। আর এটা যেহেতু অ্যানাদার হোস্ট থেকে আমরা রেডি করছি সেজন্য হাইপার সেন্সিটিভিটি রিয়াকশন হওয়ার পসিবিলিটি থাকে। তাহলে আমরা অ্যাক্টিভ এবং প্যাসিভ দুটো জিনিস দেখলাম। এখন দুটোকে যদি আমরা একসাথে করি, একটা টার্ম ইউজ করা হয় সেটা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি। তার মানে নামটা শুনেই বোঝা যাচ্ছে প্যাসিভ মানে প্রিফর্ম অ্যান্টিবডি দিব, অ্যাক্টিভ মানে আমরা ভ্যাকসিন দিব। তাহলে প্যাসিভ মানে প্রিফর্ম অ্যান্টিবডি দিব ইমিডিয়েট প্রোটেকশনের জন্য, আর ভ্যাকসিন দিব লং টার্ম প্রোটেকশনের জন্য। যে সমস্ত ডিজিজে সাধারণত আমরা এগুলি করে থাকি সেটা হচ্ছে টিটানাস, র্যাবিস এন্ড হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন। মানে ইনফেকশন হওয়ার পরে আমরা এই দুটো জিনিস দিয়ে থাকি, একটা ইমিডিয়েট অ্যাকশন করার জন্য এবং লং টার্ম প্রোটেকশনের জন্য। যেমন র্যাপিড অ্যানিমেল বাইট করলে আমরা সাথে সাথে যেটা দিব সেটা হচ্ছে ইমিউনোগ্লোবুলিন। ইমিউনোগ্লোবুলিন দিলে ইমিডিয়েট অ্যাকশন করবে। আর ভ্যাকসিন তারপরে আমরা ভ্যাকসিন দিব, ভ্যাকসিন দিলে সেটা অনেকদিন পর্যন্ত প্রোটেকশন দিবে। হেপাটাইটিস বি ভাইরাল ইনফেকশন, যেমন সাপোজ একটা মা হচ্ছে হেপাটাইটিস বি ভাইরাল পজিটিভ, তাহলে তার বেবি হওয়ার সময় তাকে কি করতে হবে, তাকে আমরা ইমিউনোগ্লোবুলিন এবং ভ্যাকসিন দুটোই দিব। অথবা কোনো নিডল স্টিক ইনজুরি হয়ে যদি হেপাটাইটিস বি ভাইরাস আমার বডিতে ঢুকে যায় তাহলে আমি ইমিডিয়েট প্রোটেকশনের জন্য ইমিউনোগ্লোবুলিন দিব এবং লং টার্ম প্রোটেকশনের জন্য হেপাটাইটিস বি ভাইরাসের এগেইনস্টে আমরা ভ্যাকসিন দিব। সেজন্য দুটো যেহেতু একসাথে কাজ করছে সেজন্য একে বলা হচ্ছে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনিটি। তাহলে প্রিফর্ম অ্যান্টিবডি প্যাসিভ টু গিভ ইমিডিয়েট প্রোটেকশন and vaccine to provide long-term protection. Example, tetanus, rabies and hepatitis B viral infection. রূপক কোথায় চলে যাচ্ছে? তাহলে আমরা দুটো পেলাম, একটা ইমিউনিটি, একটা হচ্ছে ইনেট আর একটা হচ্ছে অ্যাকোয়ার্ড। ইনেটটা আমরা আগেই বলেছি। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি? ইনেট ইমিউনিটি বারবারই আমরা বলছি এটা নন স্পেসিফিক। নন স্পেসিফিক কেন? Why it is non-specific? Joyita? জি ম্যাম। Why innate immunity is non-specific? স্যার এটা non-specific আর acquired immunity specific. কেন এটা বলতে তুমি কি বুঝো? So because it's destroy many kinds of bacteria. Various kinds of microorganism. আর passive মানে একটা নির্দিষ্ট microorganism এর এগেইনস্টে কাজ করে। তাহলে পার্টিকুলার অ্যান্টিজেনের এগেইনস্টে যে কাজ করে সেটাকে আমরা বলছি স্পেসিফিক। আর যেটা নন স্পেসিফিক, it acts against various microorganisms. তাহলে ফার্স্ট পয়েন্ট হচ্ছে very important, why innate immunity is non-specific, why acquired immunity is specific. তাহলে পাশে তোমরা এটা ছোট্ট করে লিখে রাখতে পারো যে নন স্পেসিফিক বিকজ ইট অ্যাক্ট এগেইনস্ট ভেরিয়াস মাইক্রোঅর্গানিজম, স্পেসিফিক ইট অ্যাক্ট এগেইনস্ট ইন স্পেসিফিক মাইক্রোঅর্গানিজম অথবা পার্টিকুলার মাইক্রোঅর্গানিজম। নাম্বার 2 হচ্ছে ইনডিউস বাই বার্থ। আমরা আগেই বলেছি ইনেট মানে আগে থেকে প্রিফর্ম কিছু জিনিস থাকে যার এগেইনস্টে একটা অ্যান্টিজেন ঢোকার পরে তাকে ডিস্ট্রয় করে দেয়, তাহলে ইনডিউস বাই বার্থ। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটি হচ্ছে আফটার এক্সপোজার টু অ্যান্টিজেন। অ্যাকোয়ার্ড মানে স্পেসিফিক, তাহলে একটা অ্যান্টিজেন ঢোকার পরে সে অ্যান্টিজেনের এগেইনস্টে কি তৈরি হবে, পার্টিকুলার অ্যান্টিবডি তৈরি হবে যে অ্যান্টিবডিটা এই অ্যান্টিজেনকে নিউট্রালাইজ করে ফেলবে। তাহলে আফটার এক্সপোজার টু অ্যান্টিজেন। নাম্বার 3 হচ্ছে ডাজ নট ইমপ্রুভ আফটার সাবসিকুয়েন্ট এক্সপোজার টু অ্যান্টিজেন। ইনেট মানে হচ্ছে এটা আমাদের বাই বন্ড, এটা থাকছে যখন একটা অ্যান্টিজেন ঢোকার পরে তার এগেইনস্টে কাজ করতেছে। এটা হচ্ছে তো রিপিটেড এক্সপোজার, একই অ্যান্টিজেন দিয়ে বারবার এক্সপোজ হলে এটার রিঅ্যাকশনে কোনো প্রবলেম হবে না, একই রকম থাকবে। সেজন্য বলা হচ্ছে ডাজ নট ইমপ্রুভ আফটার সাবসিকুয়েন্ট এক্সপোজার টু অ্যান্টিজেন। কিন্তু অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে দেখো রেসপন্স ইমপ্রুভ আফটার সাবসিকুয়েন্ট এক্সপোজার টু অ্যান্টিজেন। প্রথমে একটা অ্যান্টিজেন ঢুকলো, তার এগেইনস্টে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যাট দ্য সেম টাইম কিছু মেমোরি সেল তৈরি হবে। মেমোরি সেলের কাজ হচ্ছে
মেমোরি সেল মানে কি, তার মেমোরিটাকে ধরে রাখছে। তাহলে ধরে রাখার পরে যদি সেম অ্যান্টিজেন দিয়ে যদি পার্সনটা আবার এক্সপোজ হয়, তাহলে মেমোরি সেলগুলি কুইকলি ওই অ্যান্টিজেনকে কি করতে পারবে, রিকগনাইজ করে ফেলতে পারবে অনেক তাড়াতাড়ি, এবং রেসপন্সটা অনেক তাড়াতাড়ি হবে। আর ইনেট ইমিউনিটিতে এই ধরনের কোনো কিছুই নেই, সে নন স্পেসিফিক প্রিফর্ম ইনডিউস বাই বার্থ। সুতরাং এই ধরনের কোনো ইমিউন রেসপন্স যেহেতু ওদের এখানে হয় না, সেজন্য এটা কি হচ্ছে, এখানে যতবারই তুমি সেম অ্যান্টিজেন দিয়ে এক্সপোজ করবে এটা একই রকম রিয়াকশন হবে। বাট অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে প্রাইমারি এবং সেকেন্ডারি দুটো কথা আছে। যেমন প্রাইমারি মানে প্রথম অ্যান্টিজেন ঢোকার পরে যে অ্যান্টিবডিটা তৈরি হলো সেটাকে আমরা প্রাইমারি বলছি। অ্যাট দ্য সেম টাইম কিছু মেমোরি সেল তৈরি হয়। আর সেকেন্ডারি ইমিউন রেসপন্স মানে হচ্ছে তুমি সেম অ্যান্টিজেন দিয়ে যদি এক্সপোজ করো তাহলে অনেক কুইকার রেসপন্স হবে, সেটাকে বলা হচ্ছে সেকেন্ডারি ইমিউন রেসপন্স। কেন তাড়াতাড়ি হবে, কারণ ওখানে মেমোরি সেল তৈরি হচ্ছে। প্রাইমারি ইমিউন রেসপন্সে অ্যান্টিবডির পাশাপাশি মেমোরি সেল তৈরি হওয়ার কারণে সেম অ্যান্টিজেন দিয়ে যদি এক্সপোজ হয় অ্যান্টিবডি ম্যাম রেসপন্সটা অনেক কুইকার হবে। বলো। ম্যাম অনেকে ঢুকতে পারছে না ম্যাম, এডমিট করতে হ্যাঁ, হবে। একটু 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 আজকে একটু প্রবলেম হয়ে গেছে। ওই যে আবার সবাই ঢুকতে যাচ্ছেন, ঢুকবে কিভাবে? না না, একটু একটু স্টপ শেয়ারিং। কোথায় যাবে? মইনুদ্দিন কোথায় চলে গেছে? যে আবার কোথায় আসবে? এভাবে কি আর ক্লাস নেওয়া যায়? ওই যে উপরে দাও, এটা না, একটা বই যে ওখানে আছে না, এখানে না তো, ওই যে উপরে যে বাংলা লেখাটা আছে না, বই যাচ্ছে না এটা, যাচ্ছে না না? না এটা সরাইলে এটা তো আসছে। মইনুদ্দিন কোথায়? ফোন আছে না? হ্যাঁ, আচ্ছা ক্লাসে এই যে এখানে যোগ দেওয়ার মধ্যে, হ্যাঁ আসবে তো। ওখানে আবার কেন আসছে? এই যে এখানে এখানে, হ্যাঁ সবকটি দেখো, এখানে দাও। এই যে সবাই সবাই নিচে নিচে, একদম নিচে, সবাইকে অনুমতি। ওহো, এখানে এটা অটো সিকোয়েন্স অটো হবে না বলতেছি ম্যাডাম। তো না হলে এগুলি ক্লাস কিভাবে নেবে? এগুলি তো জুমটাই ভালো ছিল। স্টুডেন্টদেরকে টাইমের আগে সবাইকে ঢুকে যেতে হবে। হ্যাঁ বলে আচ্ছা দিতে ঠিক ভালো। আছে, আচ্ছা আচ্ছা এখনই বলবো। টাইমের আগে ঢুকে গেলে আচ্ছা এখানে আর কিসের জন্য? না না এখানে স্লাইড টানবেন। না এখন ওটা কিছু ঢোকার জন্য বলছে, তো ঢুকছে একদম। ঢুকছে তো, আর আছে, আর কেউ আছে নাকি দেখো। আর কেউ তো না। আচ্ছা তাহলে ওখানে স্লাইডে আসো, ওদের এখানে থাকো। এইভাবে তো ক্লাস না খুবই ডিফিকাল্ট হয়ে গেছে। ওইটাই ভালো ছিল, আনলিমিটেড হলে আনলিমিটেড। দাও স্লাইড শোতে। কিচ্ছু বুঝতে পারছি না। এখানে আসছো কেন? স্লাইডে আসো না। থাকে একটু, হ্যাঁ আচ্ছা এটা লেখাটা একটু করবো। নাম্বার 4 হচ্ছে প্রসেস হ্যাজ নো মেমোরি। তারপরে ইনেট ইমিউনিটিতে যেহেতু ওই ধরনের কোনো পার্টিকুলার ইমিউন রেসপন্স নেই, তাহলে সেজন্য এটা হচ্ছে এখানে কোনো মেমোরি সেলও তৈরি হচ্ছে না। বাট অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে লং টার্ম মেমোরি, কারণ এটা মেমোরি সেল তৈরি হয় আফটার প্রাইমারি ইমিউন রেসপন্স।
সেজন্য বলা হচ্ছে লং টার্ম মেমোরি ধরে রাখতে পারছে, বাট ইনেট ইমিউনিটিতে কোনো মেমোরি সেল থাকছে না। তাহলে হোয়াট আর দ্য ডিফারেন্স বিটুইন ইনেট অ্যাকোয়ার্ড ইমিউনিটি, এটা কোশ্চেনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে নাম্বার ওয়ান হচ্ছে নন স্পেসিফিক। কেন নন স্পেসিফিক? একটু আগেই বললাম, ইনডিউস বাই বার্থ, সেটা তোমরা জানো। আর ডাজ নট ইমপ্রুভ আফটার সাবসিকুয়েন্ট এক্সপোজার টু অ্যান্টিজেন। তার মানে ও অ্যান্টিজেনকে, যে ইনেট ইমিউনিটির মাধ্যমে যে অ্যান্টিজেনগুলিকে কিল করা হয়, এটা আসলে অ্যাকচুয়ালি নন স্পেসিফিক। আর প্রসেস হ্যাভ নো মেমোরি। এখানে ইনেট ইমিউনিটির মধ্যে কোনো মেমোরি সেলই তৈরি হয় না। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে আফটার প্রাইমারি ইমিউন রেসপন্স দেয়ার আর সাম মেমোরি সেল। তাহলে এইটা খুব ইম্পর্টেন্ট, ডাজ নট ইমপ্রুভ আফটার সাবসিকুয়েন্ট এক্সপোজার। এখানে কেন রেসপন্সটা বাড়ছে, এগুলি তোমাদের ভাইভাতে খুব বেশি জিজ্ঞাসা করা হবে। এখন আসো, তাহলে ইমিউনিটি আমরা পড়লাম। এখন দেখবো আমরা কি কি লিম্ফয়েড অর্গান আছে। লিম্ফয়েড অর্গানকে আমরা দুটো গ্রুপে ভাগ করেছি, একটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান, আর একটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রাইমারি লিম্ফয়েড অর্গান যেটা আমাদের বোন মেরো থেকে আসতেছে এবং থাইমাস থেকে আসছে, এটা হচ্ছে প্রাইমারি লিম্ফয়েড অর্গান। তাহলে প্রাইমারি lymphoid organ are involved in lymphocyte development. This include the bone marrow where the both T and B lymphocyte are derived from hematopoietic stem cell and maturation of the B cell. তার মানে বোন ম্যারোর মধ্যে আমরা দুটো টি এবং বি সেলের দুটি অরিজিন হচ্ছে ফ্রম দ্য বোন ম্যারো, বাট T cell and maturation from the thymus and B cell and maturation from bone marrow. তাহলে B এর সাথে B মনে রাখবে, bone marrow, both maturation and origin, but T lymphocyte এর origin হচ্ছে from bone marrow, but maturation within the thymus. তাহলে T এর সাথে T, B এর সাথে B। তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গান তো বললে তুমি তোমাদেরকে বলতে হবে যে বোন ম্যারো এবং থাইমাস। বোন ম্যারো থেকে সবাই তোমরা জানো লিম্ফোসাইট বোথ টি এন্ড বি সেলের অরিজিন এন্ড ম্যাচুরেশন অফ দ্য বি সেল, বা থাইমাস থেকে শুধুমাত্র টি সেলের ম্যাচুরেশনটা হচ্ছে। তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে আমরা দুটো পেলাম, একটা হচ্ছে বোন ম্যারো আর একটা হচ্ছে থাইমাস। সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান আফটার ম্যাচুরেশন, তাহলে ম্যাচুরেশনটা হয়ে যাওয়ার পরে লিম্ফোসাইট মাইগ্রেট টু দ্য সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। প্রথমে ম্যাচুরেশন হলো, সেখান থেকে ওরা সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানে আসবে। দিস ইনক্লুড স্প্লিন, লিম্ফ নোড এন্ড মাল্ট। মাল্ট মানে হচ্ছে মিউকোজাল অ্যাসোসিয়েটেড লিম্ফয়েড টিস্যু। এই সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের কাজ হচ্ছে দিস অর্গান ট্র্যাপড and interact between lymphocyte and organism. তার মানে ওটার কাজ কি, দিস সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান যেগুলি আছে তার কাজ হচ্ছে যখনই লিম্ফোসাইট গুলি ম্যাচুরেশন হয়ে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে আসবে, সাপোজ স্প্লিনে আসলো, তখন তাদের কাজ হচ্ছে দিস অর্গান ট্র্যাপড, এই অ্যান্টিজেনকে ট্র্যাপড করে ফেলবে and interact between the lymphocyte and organism. তাহলে দুটোর মধ্যে লিম্ফোসাইট এবং অর্গানিজম অথবা অ্যান্টিজেনের মধ্যে যে ইন্টারেকশনটা হবে সেটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। তাহলে প্রাইমারি লিম্ফয়েড অর্গানের মধ্যে শুধু ম্যাচুরেশন এবং অরিজিন, এন্ড সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের মধ্যে একটা অ্যান্টিজেনের সাথে লিম্ফোসাইটের যে ইন্টারেকশন হয় ইমিউন রেসপন্স হবে, সেটা হচ্ছে রেসপন্সিবল কারা, সেটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। This includes spleen, lymph node and MALT. MALT মানে হচ্ছে mucosal associated lymphoid tissue. কি কি আছে বলতে পারবে? Mucosal associated lymphoid tissue. জয়িতা, একটা বলো, একটা দুটো বলতে হবে। mucosal associated lymphoid tissue. tonsil. Very good. tonsil, right. হ্যাঁ, সেটা ইউনিটটা আছে। তাহলে ওদের কাজ হচ্ছে, তাহলে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গানের কাজ হচ্ছে তারা লিম্ফোসাইটের সাথে অ্যান্টিজেনের যে ইন্টারেকশন হয়ে ইমিউন রেসপন্সটা হবে সেটা হচ্ছে সেকেন্ডারি লিম্ফয়েড অর্গান। এগুলো খুব একটা দরকার নেই। তারপরে একটু বলি, যেমন থাইমাসটা, থাইমাস ডাজ নট ডাইরেক্টলি পার্টিসিপেট ইন ইমিউন রিয়াকশন, বাট থাইমিক এপিথেলিয়াল সেল produce a number of thymic hormones such as the thymolin, thymosin alpha and beta, and thymopoietin.
hormone which provide microenvironment necessary to the maturation of the T cell. তাহলে থাইমাসের মধ্যে শুধুমাত্র টি সেলের ম্যাচুরেশন হচ্ছে। যারা খুব বেশি অনার্স পেতে চায় তাদের এই জিনিসগুলি একটু জানতে হবে, ভালো করতে চায়। তাহলে থাইমাস কিন্তু ডাইরেক্টলি ইমিউন রেসপন্সে হেল্প করছে না, কিন্তু থাইমিক এপিথেলিয়াল সেল অনেকগুলি হরমোন লিবারেট করছে। তার মধ্যে হচ্ছে থাইমোলিন, থাইমোসিন আলফা, আলফাটা একটু মানে ঠিক হয়নি, রং হইতে হয়েছে, থাইমোসিন বিটা অ্যান্ড থাইমোপয়েটিন which provide, তারা কি করে, মাইক্রো এনভায়রনমেন্ট নেসেসারি টু দ্য ম্যাচুরেশন অফ দ্য টি সেল। টি সেল ওখানে যে ম্যাচিউর করবে তার জন্য এই হরমোনগুলি তাকে হেল্প করছে। তাহলে থাইমাসটা টি সেলের ম্যাচুরেশনের জন্য একটা এনভায়রনমেন্ট ক্রিয়েট করছে, যে এনভায়রনমেন্টের জন্য থাইমিক এপিথেলিয়াল সেল থেকে কতগুলো হরমোন লিবারেট হচ্ছে for the maturation, অথবা which provide microenvironment necessary to the maturation of the T cell. বোন ম্যারো এগুলি তো সবাই জানো, তারপরে জাস্ট একটু পড়ে যাও। বোন ম্যারো ডিউরিং এমব্রায়োনিক লাইফ, ব্লাড সেল যেখান থেকে আসে মেইনলি ইন দ্য ফিটাল লিভার অ্যান্ড ইয়ক সেল। In postnatal life, stem cell resides in the bone marrow. Stem cell differentiated into erythroid, myeloid and lymphoid series. কোথা থেকে হচ্ছে বোন ম্যারো। From lymphoid series আমরা যেটা পাচ্ছি T and B lymphocyte develop. তাহলে বোন ম্যারো এগুলো আমরা সেকেন্ড ইয়ারে পড়ে এসেছি। ডিউরিং এমব্রায়োনিক লাইফে ব্লাড সেল অরিজিনেটেড মেইনলি ইন দ্য ফিটাল লিভার অ্যান্ড ইয়ক সেল। আর পোস্টনেটাল লাইফে আমরা কি পাচ্ছি, স্টেম সেল কোথায় থাকে, বোন ম্যারোর মধ্যে। ওরা ডিফারেন্সিয়েট করে কতগুলি সেলকে, যেগুলি ইরাথ্রয়েড মানে হচ্ছে আরবিসি, মাইলয়েড ডাব্লিউবিসি, মাইলয়েড সিরিজ অ্যান্ড লিম্ফয়েড সিরিজের সেল। যে লিম্ফয়েড সিরিজের সেল এখান থেকে যেটা আসতেছে সেটা হচ্ছে বি অ্যান্ড টি সেল ডেভেলপ। তাহলে আমরা বোন ম্যারো থেকে ডেভেলপমেন্ট বোথ টি অ্যান্ড বি সেল আর থাইমা এবং বি সেলের ম্যাচুরেশনটাও বোন ম্যারোতে হচ্ছে, আর থাইমাসে শুধুমাত্র টি সেলের ম্যাচুরেশনটা হচ্ছে। তাহলে দুটো লিম্ফয়েড অর্গান আমরা দেখলাম কি কি। এখন হচ্ছে কি কি আইসিসি মানে হোয়াট আর দ্য ইমিউনো কম্পিটেন্স সেল। ইমিউনো কম্পিটেন্স সেল বলতে আমরা ওই সমস্ত সেলকে বুঝবো দোজ আর ইনভলভ ইন ইমিউন রেসপন্স। ইমিউন রেসপন্সের সাথে যে সমস্ত সেলগুলি রিলেটেড তারা হচ্ছে যারা ইমিউনিটিতে হেল্প করে তারা হচ্ছে আইসিসি অর ইমিউনো কম্পিটেন্স সেল। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, define ICC অথবা what do you mean by ICC? So ICC are those cells which are involved in immune response. তার মধ্যে প্রথমেই যেটা আসতেছে অ্যান্টিজেন ঢোকার পরে যে সেল ওই অ্যান্টিজেনকে এনগালফ করে সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। তারপরে আসতেছে টি সেল, আমরা বারবারই ফিগার দেখলে তিনটা সেল পেয়ে যাব, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, আরো যারা হেল্প করছে তারা হচ্ছে এনকে সেল আর ন্যাচারাল কিলার সেল, eosinophil, mast cell and basophil. So these are the immunocompetence cell. ম্যাক্রোফেজের সাথে সাথে আরো অনেকগুলি সেল আছে যারা অ্যান্টিজেনকে প্রেজেন্ট করে, ওদেরকে আমরা বলছি অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। দিস আর ইনক্লুড ইন আইসিসি, যেমন ডেনড্রাইটিক সেল, ল্যাঙ্গারহ্যান্স সেল, যেখানে যেগুলি ম্যাক্রোফেজ যেভাবে রিপ্রেজেন্ট করে all are included in the ICC. তাহলে ICC are those cells which are involved in immune response: macrophage, T lymphocyte, B lymphocyte, NK cell, eosinophil, mast cell and basophil. এখন হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে আমরা দেখলাম কি কি কাজ করে ওরা। একটু ছবিটাতে আমি যাই দেখি। এই যে দেখো আইসিসি মানে দেখো যে অ্যান্টিজেন, আমরা যে সেলগুলো আমাদের মুখস্থ করার কোনো দরকার নেই। একটা অ্যান্টিজেন ঢুকলো, ঢোকার পরে তাকে কে এনগালফ করলো, এপিসি। এপিসি মানে অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। ম্যাক্রোফেজ ইজ ওয়ান অফ দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। এই অ্যান্টিজেনকে সে এনগালফ করলো, তাকে এনগালফ করার পরে ছোট ছোট পিস করলো এবং অ্যান্টিজেনকে সে সারফেসে রিপ্রেজেন্ট করলো উইথ দ্য হেল্প অফ একটা প্রোটিন যেটাকে আমরা বলছি এমএসসি ক্লাস 2 প্রোটিন। এমএসসির মধ্যে অনেকগুলি ভ্যারাইটিস আছে, এমএসসি 1, 2 and 3। তার মধ্যে ক্লাস 2
অ্যান্টিজেন প্রেজেন্টিং সেলের গায়ে থাকবে এবং তার সাথে অ্যান্টিজেনকে সে প্রসেস করবে। তাহলে সারফেসে প্রসেস করার পরে যে সেল তাকে রিকগনাইজ করবে সেটা হচ্ছে টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের মধ্যে একটা সাবসেট আছে যেটা হচ্ছে হেল্পার টি লিম্ফোসাইট। হেল্পার টি লিম্ফোসাইটের কাজ হচ্ছে হেল্প করা, সেই অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে, করার পরে তার থেকে সে কি করবে আবার অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল থেকে ইন্টারলিউকিন 1 রিলিজ হবে। কার উপরে কাজ করবে দেখো, টি লিম্ফোসাইটের উপরে। তাহলে টি লিম্ফোসাইট আরো অ্যাক্টিভেটেড হবে, যত বেশি অ্যাক্টিভেটেড হবে হেল্পার টি সেল ওর থেকে আরো রিলিজ হবে ইন্টারলিউকিন 2। ইন্টারলিউকিন 2 দুটো কাজ, একটা হচ্ছে অটোক্রাইন, এর উপরে কাজ করছে, প্যারাক্রাইন মানে সাইটোটক্সিক টি সেলকে সে অ্যাক্টিভেট করে, আবার এট দ্য সেম টাইম ইট লিবারেট ইন্টারলিউকিন 4 and 5। 4 এর কাজ হচ্ছে বি সেল গ্রোথ ফ্যাক্টর, 5 হচ্ছে বি সেল ডিফারেন্সিয়েশন ফ্যাক্টর। গ্রোথ মানে বি সেল থেকে কি গ্রোথ হচ্ছে, ডিফারেন্সিয়েশন মানে প্লাজমা সেল, সেখান থেকে অ্যান্টিবডি তৈরি হচ্ছে। আমি ইচ্ছা করে এই জিনিসটা তোমাদেরকে একটু দেখাচ্ছি যাতে তোমরা সেলগুলিকে আবার একটু মেমোরিতে আনতে পারো। তাহলে দেখো এখন আমরা যেটা ডিসকাস করছি সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে আমরা এই ডায়াগ্রামটা যদি দেখি তাহলে দেখো অ্যান্টিজেনের কাজ হচ্ছে ম্যাক্রোফেজের কাজ হচ্ছে ইট ইজ ওয়ান অফ দ্য অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল। অ্যান্টিজেন প্রেজেন্টিং সেল নামটা শুনে বোঝা যাচ্ছে অ্যান্টিজেনকে প্রেজেন্ট করবে। প্রেজেন্ট করবে কিভাবে? উইথ দ্য হেল্প অফ এমএসসি ক্লাস 2। তাহলে এটা হচ্ছে তার কাজ। আর তারপরে সে লিবারেট করবে হচ্ছে ইন্টারলিউকিন 1। তাহলে তোমরা এখন আমাকে বলো, এই যে আমি যে রেসপন্সটা দেখালাম ম্যাক্রোফেজে, এটা কি ইনেট না অ্যাকোয়ার্ড ইমিউনিটি? ইনেট। তাই এটা একটা ইমিউন রেসপন্স, তাহলে এটা কি ইনেট না অ্যাকোয়ার্ড? এই পুরো ছবিটা কিন্তু কি তৈরি হলো, একটা অ্যান্টিজেনের এগেইনস্টে কি তৈরি হলো, অ্যাকোয়ার্ড ইমিউনিটি। এটা হচ্ছে অ্যাকোয়ার্ড ইমিউন রেসপন্স অ্যাকোয়ার্ড হবে। ম্যাম অ্যাকোয়ার্ড। এটা তো অ্যাকোয়ার্ড ইমিউনিটি। তাহলে এটা অ্যান্টিবডি তৈরি হচ্ছে। এতগুলি প্রসেস, এত লম্বা রাস্তা, এটা হচ্ছে ইমিউন রেসপন্স, অ্যান্টিবডি তৈরি হচ্ছে। আর ইনেট ইমিউনিটি মানে কি, একটা অ্যান্টিজেন ঢোকার পরে ম্যাক্রোফেজ তাকে এনগালফ করে কি করে, তাকে কি করে ইনেট ইমিউনিটিতে কি করে বলো তো দেখি? ম্যাক্রোফেজ কি করবে, অ্যান্টিজেনকে কিভাবে ডিস্ট্রয় করবে ইনেট ইমিউনিটিতে, নট অ্যাকোয়ার্ড ইমিউনিটি। অ্যাকোয়ার্ড ইমিউনিটি আমি দেখালাম, ফ্যাগোসাইটোসিস। ভেরি গুড, ফ্যাগোসাইটোসিস করবে। তাহলে অ্যান্টিজেন ম্যাক্রোফেজে দেখো দুটো কাজ, একটা ইনেট ইমিউনিটিতে সে হেল্প করে বাই ফ্যাগোসাইটোসিস, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে সে কিভাবে হেল্প করছে, অ্যান্টিজেন ঢুকলো, তাকে এনগালফ করলো, তাকে প্রেজেন্ট করলো এমএসসি ক্লাস 2 দিয়ে। এমএসসি ক্লাস 2 যদি অ্যান্টিজেনের সাথে বাইন্ড না করে তাহলে টি লিম্ফোসাইট তাকে রিকগনাইজ করতে পারবে না। টি সেলের একটা রিসেপ্টর আছে টিসিআর, যেটা দিয়ে সে অ্যান্টিজেনকে প্রসেস অ্যান্টিজেন আমরা এটা বলি। অ্যান্টিজেন, এই যে অ্যান্টিজেন প্রসেস হলো এমএসসি ক্লাস 2 দিয়ে তাকে রিকগনাইজ করে। তাহলে অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে তার কাজ হলো অ্যান্টিজেনকে প্রেজেন্ট করা, এন্ড এট দ্য সেম টাইম এটা কি লিবারেট করে, ইন্টারলিউকিন 1। তাহলে ম্যাক্রোফেজের দুটো রোল, একটা ইনেট ইমিউনিটিতে ফ্যাগোসাইটোসিস করা, আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে তার কাজ হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, এন্ড এট দ্য সেম নাম্বার 2 হচ্ছে লিবারেশন অফ ইন্টারলিউকিন 1। পড়লে তোমাদের এগুলো একটু ইজি হবে। তাহলে দেখো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে দেখো ম্যাক্রোফেজ, আমরা আইসিসির প্রথমেই যে সেলটা পড়ছি সেটা হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে ম্যাক্রোফেজের ফ্যাগোসাইটোসিসের মধ্যে তার রোল কি, সেটা হচ্ছে ইনেট ইমিউনিটিতে, ফ্যাগোসাইটোসিস হচ্ছে ইনেট ইমিউনিটিতে হেল্প করা, ঠিক আছে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে সে কি করে, এটা একটু আমি পরে আসতেছে। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে নাম্বার 1 হচ্ছে অ্যান্টিজেন প্রেজেন্টেশন, নাম্বার 2 হচ্ছে সাইটোকাইন লিবারেট করা। ইন্টারলিউকিন 2 আমরা ছবিতে দেখালাম, আরো আছে টিউমার নেক্রোসিস ফ্যাক্টর আর ইন্টারলিউকিন 8। Antigen presentation to দেখো, antigen presentation on the surface in association with class 2 and class 1 MSC protein for interaction with TCR of CD4 and CD8 cell. তাহলে যখন অ্যান্টিজেন ঢুকবে তাকে রিকগনাইজ অ্যান্টিজেন কে সে ব্রেকডাউন করবে এবং তার সারফেসে প্রেজেন্ট করতে পারে সে ক্লাস 2 এবং ক্লাস 1 এমএসসি প্রোটিন দিয়ে। ক্লাস 2 দিয়ে সে যখন বাইন্ড করবে তখন
হেল্পার টি সেল তাকে রিকগনাইজ করবে। হেল্পার টি সেল হচ্ছে CD4, আর যখন ক্লাস 1 দিয়ে বাইন্ড করবে তখন যে সেল তাকে রিকগনাইজ করবে সেটা হচ্ছে CD8 সেল। সাইটোকাইন ইন্টারলিউকিন 1 এটা সাইটোকাইন, এগুলো কতগুলি প্রোটিন। তাহলে দেখো ক্লাস 2 দিয়ে যে সে যখন প্রেজেন্ট করেছে তখন তাকে চিনলো হেল্পার টি সেল। হেল্পার টি সেলকে আমরা CD4 দিয়ে এটা রিকগনাইজ করি। তাহলে হেল্পার টি সেল অথবা CD4 সেল অ্যান্টিজেনকে প্রেজেন্ট মানে রিকগনাইজ করবে তখনই যখন অ্যান্টিজেন ক্লাস 2 দিয়ে বাইন্ড করবে। আর ক্লাস 1 এমএসসি প্রোটিন দিয়ে যখন অ্যান্টিজেনটা বাইন্ড হবে তখন তাকে রিকগনাইজ করবে হচ্ছে সাইটোটক্সিক টি সেল, যে ক্লাস্টারটাকে আমরা বলেছি CD8 সেল। CD8 সেল সেটা সবসময় ওই অ্যান্টিজেনগুলিকে রিকগনাইজ করে যারা ক্লাস 1 এমএসসি প্রোটিন দিয়ে প্রেজেন্ট হয়। হ্যাঁ, এই যে প্রেজেন্ট হলো ক্লাস 1 এমএসসি প্রোটিন টিসি এর জন্য সাইটোটক্সিক টি সেল। তাহলে তুমি এটা মনে রাখো, টি সেলের আমরা আবার পড়বো, টি সেল যখন পড়বো সেটা আবার একটু ডিটেলস দেখবো। সেটা হচ্ছে হেল্পার টি সেল CD4 অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে অলওয়েজ যে অ্যান্টিজেনগুলি এমএসসি ক্লাস 2 দিয়ে প্রেজেন্ট হবে। আর CD8 সেল ওই অ্যান্টিজেনগুলিকে রিকগনাইজ করবে যারা অলওয়েজ CD1 দিয়ে সরি এমএসসি ক্লাস 1 দিয়ে রিপ্রেজেন্ট হবে অন দ্য সারফেস অফ দ্য সেল। তাহলে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, ম্যাক্রোফেজের ইনেট এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে কি রোল। তাহলে ইনেট ইমিউনিটিতে তোমরা দেখো, ইনেট ইমিউনিটিতে ওইগুলি আর দরকার নেই। ইনেট ইমিউনিটিতে তার কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস করা। ফ্যাগোসাইটোসিস এগুলি আমরা আর বলছি না, এগুলি পরে বলবো। ফ্যাগোসাইটোসিস করা ম্যাক্রোফেজ। আর অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে তার কাজ হচ্ছে নাম্বার 1 অ্যান্টিজেন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্টিজেন প্রেজেন্টেশন এবং সাইটোকাইন প্রোডাকশন। সাইটোকাইনের মধ্যে ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এন্ড ইন্টারলিউকিন 8। তাহলে কোশ্চেনটা তোমরা লিখে রাখো, হোয়াট ইজ দ্য রোল অফ ম্যাক্রোফেজ ইন ইনেট এন্ড অ্যাকোয়ার্ড ইমিউনিটি। ইনেট ইমিউনিটিতে ফ্যাগোসাইটোসিস করা এবং অ্যাকোয়ার্ড ইমিউনিটিতে অ্যান্টিজেন প্রেজেন্ট করা, presentation with the help of class 1 and class 2 MSC। class 2 দিলে সব সময় হেল্পার টি সেল তাকে রিকগনাইজ করবে, আর ক্লাস 1 দিয়ে সে যখন প্রেজেন্ট হবে অলওয়েজ রিকগনাইজড বাই CD8 সেল। আর নাম্বার 2 হচ্ছে সাইটোকাইন প্রোডাকশন, ইন্টারলিউকিন 1, টিউমার নেক্রোসিস ফ্যাক্টর এবং ইন্টারলিউকিন 8। এটা হচ্ছে ম্যাক্রোফেজ। তাহলে দেখো ছবিগুলি দেখলে তোমরা ইজিলি হয়ে যায় অ্যান্টিজেনকে কিভাবে প্রেজেন্ট করছে। একটা ইমিউনোজেন অথবা অ্যান্টিজেন বডিতে ঢুকলো তাকে ম্যাক্রোফেজ। এটা কি, এই সেলটা কি, এটা একটা সেল ম্যাক্রোফেজ। ম্যাক্রোফেজ কি করে চিনবে তোমরা? ম্যাক্রোফেজকে কি করে চেনা যায়? মরফোলজিটা কেমন ম্যাক্রোফেজের, কি করে চেনা যায় তাকে? Kidney shaped nucleus. সাইটোপ্লাজমটা কিরকম থাকে? একটা ইরেগুলার সাইটোপ্লাজম। হ্যাঁ, তো সাইটোপ্লাজম আছে আর অনেকগুলি গ্র্যানিউলস থাকে তার ভিতরে। তাহলে দেখো এর মধ্যে এগুলি সবই অ্যান্টিজেন। এই অ্যান্টিজেন তার সাথে এমএসসি ক্লাস 2 লাগলো, ক্লাস 2 লাগার পরে তারা সারফেসে প্রেজেন্ট করবে। আর এটা হচ্ছে টিসিআর সরি হেল্পার টি সেল রিকগনাইজ, এই অ্যান্টিজেনকে রিকগনাইজ করবে। তার একটা রিসেপ্টর আছে যেটাকে আমরা বলছি টিসিআর আর টি সেল রিসেপ্টর। তাহলে অ্যান্টিজেন প্রেজেন্টেশন হয়ে গেল। তাহলে তোমাকে যদি বলে ম্যাক্রোফেজ কি করে অ্যান্টিজেন প্রেজেন্ট করে, তুমি বোল্ডলি বলতে পারবে উইথ দ্য হেল্প অফ এমএসসি ক্লাস 1 আর ক্লাস 2 প্রোটিন। এখানে ক্লাস 2টা আমরা দেখিয়েছি যেহেতু হেল্পার টি সেল তাকে রিকগনাইজ করছে। ঠিক আছে, তাহলে এই ছবিগুলি তোমরা কিন্তু লেঞ্জের বইতে পাবে না, এটা একটু জাস্ট তোমাদের অন্য বই থেকে আমাদের নেওয়া হচ্ছে। ইজিলি কোনো মুখস্থ করার দরকার নেই, এগুলি তোমরা একদম ইমিউনোলজি একদমই মুখস্থ করবে না, ছবি দেখবে তাহলে ইমিউনোলজি হয়ে যাবে। আচ্ছা, এটাতে আর এখন না আসো, এটা ছবিটা আমরা আগে দেখেছি, এটা আর আমরা তো এখন আসতে চাচ্ছি না। ঠিক আছে, তাহলে ম্যাক্রোফেজ হয়ে গেল। এখন যে সেলটা আমরা পড়বো সেটা কি সেল?
টি সেল। টি সেল আমরা আগেই বলেছি এটা অরিজিন হচ্ছে বোন ম্যারো থেকে, ম্যাচুরেশন থেকে হচ্ছে থাইমাস থেকে হচ্ছে। সার্কুলেশনে কত পার্সেন্ট টি লিম্ফোসাইট থাকে? বীজ যে টি লিম্ফোসাইট অনেক বেশি থাকে, 65 to 80% in circulation. আর লিম্ফ নোডে দে আর লোকেটেড ইন দ্য সাবকর্টিক্যাল রিজিয়ন অফ দ্য লিম্ফ নোড। তাহলে টি সেল এবং বি সেলের অরিজিন, সরি টি সেল আমরা এরপরে দেখছি অরিজিন বোন ম্যারো থেকে, ম্যাচুরেশন তোমরা সবাই জানো, একটু আগে বললাম থাইমাস থেকে। সার্কুলেশনে 70 to 80% টি লিম্ফোসাইট থাকে। আর উইদিন লিম্ফ নোডে টি লিম্ফোসাইট যেখানে থাকে তার নাম হচ্ছে সাবকর্টিক্যাল রিজিয়ন অফ দ্য লিম্ফ নোড। টি সেলের ম্যাচুরেশনটা একটু কমপ্লিকেটেড, বাট বারবার যখন আমরা পড়বো তখন ইজি হয়ে যাবে। টি সেলের ম্যাচুরেশন অরিজিন বোন ম্যারো, বাট ম্যাচুরেশন উইদিন দ্য থাইমাস। তাহলে ম্যাচুরেশনটা কিভাবে হয়? টি সেল একটু আগে আমরা দেখলাম তার দুটো সাবসেট আছে, একটা হচ্ছে হেল্পার আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি লিম্ফোসাইট। হেল্পারটাকে যেভাবে ডেজিগনেটেড করা হয় সেটা হচ্ছে CD4, আর সাইটোটক্সিক সেটা হচ্ছে CD8। তাহলে থাইমাসের মধ্যে প্রথমে ওরা যেভাবে থাকে সেটা হচ্ছে কিছু ওদের থাকে না, CD4 নেগেটিভ, CD8 নেগেটিভ, এটাকে আমরা বলছি ডাবল নেগেটিভ এবং TCR নেগেটিভ। তার মানে ও টি সেলের যে রিসেপ্টরটা থাকার কথা সেটাও থাকে না, তাহলে এভরিথিং ইজ নেগেটিভ। প্রথমে যে স্টেপটা আসলো, তারপরে দেখা যাচ্ছে ডাবল পজিটিভ, সবগুলি পজিটিভ হয়ে গেল। ডাবল পজিটিভ মানে CD4 পজিটিভ, CD8 পজিটিভ অ্যান্ড TCR পজিটিভ, সবগুলি পজিটিভ। কিন্তু এই পজিটিভ ডাবল পজিটিভ CD4, CD8 এবং TCR সব পজিটিভের ডাবল পজিটিভ সেলটাও কোনো একটা সিঙ্গেল অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করতে পারে না, তাকে কি হয়ে যেতে হবে? ভেঙে যেতে হবে, আইদার হেল্পার CD4 সেল অথবা CD8 সেলে চলে যেতে হবে। তাহলে প্রথমে ডাবল নেগেটিভ, তারপরে হচ্ছে ডাবল পজিটিভ। ডাবল পজিটিভের মধ্যে দেখো দুটো আমরা ভাগ করেছি। ডাবল পজিটিভের মধ্যে ওই গ্রুপটা ডিলেটেড অথবা ডেড হয়ে যাবে যারা সেলফ এমএসসির সাথে কোনো রিঅ্যাকশন করবে না। তাহলে ডেট অফ দ্য সেল উইথ TCR দ্যাট ডু নট রিঅ্যাক্ট উইথ দ্য সেলফ এমএসসি, তারা কিন্তু সার্ভাইভ করতে পারবে না। আর ওই সেটটাই সার্ভাইভ করবে যারা হচ্ছে পজিটিভ সিলেকশন ইনভলভ দ্য সার্ভাইভাল অফ দ্য সেল TCR দ্যাট রিঅ্যাক্ট উইথ দ্য সেলফ এমএসসি প্রোটিন। সেলফ এমএসসি প্রোটিন না হলে একটা অ্যান্টিজেন যখন এমএসসি প্রোটিন দিয়ে রিকগনাইজ মানে সার্ফেসে না আসবে কখনোই টি সেল তাকে রিকগনাইজ করতে পারবে না। তাহলে যারা সার্ভাইভ করবে তারা হচ্ছে সেলফ এমএসসি প্রোটিনের সাথে রিঅ্যাকশন করবে। তাহলে ওই সেটটাকে আমরা ধরে রাখলাম, কিন্তু সেটার মধ্যেও কিন্তু ডাবল পজিটিভ, তাহলে এটাকে কি করতে হবে? ভেঙে দিতে হবে। তাহলে দেখো আরেকটা টার্ম ইউজ করা হয়, একটা নেগেটিভ সিলেকশন আর একটা হচ্ছে পজিটিভ সিলেকশন। নেগেটিভ সিলেকশন মানে হচ্ছে, পজিটিভ সিলেকশনটা আমরা আগেই বললাম, পজিটিভ সিলেকশন মানে যারা সেলফ এমএসসির সাথে এমএসসি প্রোটিনের সাথে রিঅ্যাকশন করবে তা হচ্ছে পজিটিভ সিলেকশন। আর নেগেটিভ সিলেকশন মানে involve the date of the cell with TCR that recognize the self antigen. Self antigen দিয়ে self antigen এর একটু কমপ্লিকেটেড তোমাদের মনে হবে। সেলফ অ্যান্টিজেনের সংস্পর্শে যে সমস্ত টি সেলগুলি আসবে তারা হচ্ছে ডেথ হয়ে যাবে, এদেরকে আমরা বলছি নেগেটিভ সিলেকশন। আর যারা সার্ভাইভ করবে ওই গ্রুপ ডাবল পজিটিভের মধ্যে তারা হচ্ছে দে ডু নট রিকগনাইজ দ্য সেলফ অ্যান্টিজেন। সেলফ অ্যান্টিজেন যারা রিকগনাইজ করতে পারবে না, যারা ফরেন অ্যান্টিজেন অথবা বাইরে থেকে কোনো একটা অ্যান্টিজেন আসলো তাদের এগেইনস্টে কাজ করবে, তারাই শুধু সার্ভাইভ করবে। এবং ওই সেটটা সার্ভাইভ করার পরে তারা আবার দুটো গ্রুপ হয়ে যাবে, একটা হচ্ছে হেল্পার উইথ TCR আর একটা হচ্ছে সাইটোটক্সিক উইথ TCR। খুবই কমপ্লিকেটেড মনে হচ্ছে, কিন্তু বারবার পড়লে তোমরা আরেকটু ইজি করে আমি আবার বলি। টি সেলের
ম্যাচুরেশনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা যদি আমরা না বুঝতে পারি তাহলে আমরা ইমিউনোলজিতে খুব বেশি দূর যেতে পারবো না। ভাইবার জন্য খুব ইম্পর্টেন্ট, রিটেনেও কোশ্চেনটা আসে। What do you mean by negative and positive selection of the T lymphocyte? তাহলে টি সেলের ম্যাচুরেশন কোথায় হচ্ছে? বোন ম্যারোতে, কিন্তু সরি অরিজিন হচ্ছে বোন ম্যারোতে, কিন্তু তার ম্যাচুরেশন হচ্ছে থাইমাসে। যখনই থাইমাসে ম্যাচুরেশন হবে তখন দুটো কথা আমরা মানে মনে রাখতে হবে, একটা হচ্ছে নেগেটিভ সিলেকশন আর একটা হচ্ছে পজিটিভ সিলেকশন। এটাকে আমরা খুব ইজি করে আমি নিয়ে আসি। তাহলে প্রথমে ডাবল নেগেটিভ। ডাবল নেগেটিভ মানে তার CD4 নেগেটিভ, CD8 নেগেটিভ এন্ড TCR নেগেটিভ। তারপরে ডাবল পজিটিভ, CD4, CD8 এবং TCR সবগুলি পজিটিভ। তাহলে এই পজিটিভ সিলেকশনের মধ্যে দুটো জিনিস আছে, একটা হচ্ছে যারা সার্ভাইভ করবে আর যারা ডেথ হয়ে যাবে। কোন গ্রুপটা ডেথ হবে? যারা সেলফ অ্যান্টিজেনের এগনেস্টে কাজ করবে। সেলফ অ্যান্টিজেনের এগনেস্টে যারা আসবে ওই সমস্ত গ্রুপ মানে সেটটা নষ্ট হয়ে যাবে, এটাকে বলা হচ্ছে নেগেটিভ সিলেকশন। আর পজিটিভ সিলেকশন মানে হচ্ছে যারা সেলফ অ্যান্টিজেনের এগনেস্টে রিঅ্যাকশন করবে বাট দে ডু নট রিকগনাইজ দ্য সেলফ অ্যান্টিজেন। জিনিসটা ক্লিয়ার হলো? তাহলে পজিটিভ সিলেকশন মানে হচ্ছে পজিটিভ মানে তারা থেকে যাবে। কারা থেকে যাবে? যারা সেলফ এমএসসি প্রোটিনের সাথে রিঅ্যাকশন করবে এবং ফরেন অ্যান্টিজেনের এগনেস্টে কাজ করবে, বডির কোনো সেলফ অ্যান্টিজেনের সাথে ওরা কাজ করবে না। এটা হচ্ছে পজিটিভ সিলেকশন। আর নেগেটিভ সিলেকশন বলতে কি বুঝো? নেগেটিভ সিলেকশন মানে যারা সেলফ এমএসসি প্রোটিনের সাথে কাজ করবে না বাট দে রিকগনাইজ দ্য সেলফ অ্যান্টিজেন, মানে জাস্ট অপোজিট, তাদেরকে বলা হচ্ছে নেগেটিভ সিলেকশন। কে আমাকে বলবে পজিটিভ এবং নেগেটিভ সিলেকশন বলতে কি? জয়িতা জি বলো। পজিটিভটা নেগেটিভটা হচ্ছে যারা সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে এন্ড দে রিকগনাইজ দ্য সেলফ অ্যান্টিজেন। আর পজিটিভটা না না হচ্ছে আরেকটু ঠিক আছে, এটা সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে যারা কাজ করলো আর কি? দে ডু নট রিঅ্যাক্ট উইথ দ্য সেলফ এমএসসি প্রোটিন। এমএসসি প্রোটিন। আর দেন পজিটিভটা হচ্ছে তারা সেলফ অ্যান্টিজেনের হয়ে কাজ করবে বাট দে ডু নট রিঅ্যাক্ট দ্য সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করলে পজিটিভ হতে পারবে না। পজিটিভ হচ্ছে নেগেটিভ সিলেকশন। সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ না করলে সেটা হচ্ছে পজিটিভ সিলেকশন। জি ম্যাম, আমি হয়ে বলছি, এগেইনস্টে বলিনি। সেলফ অ্যান্টিজেনের হয়ে কাজ করবে। জি ম্যাম, এন্ড দে ডু নট কাজ করবে না। তুমি এটা খেয়াল করো, সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে যারা কাজ করবে না, যারা বাইরে থেকে ফরেন অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে এবং সেলফ এমএসসি প্রোটিনের সাথে কাজ করবে, তারাই হচ্ছে পজিটিভ সিলেকশন। পজিটিভ। জি ম্যাম, পজিটিভ জাস্ট অপোজিট। তোমরা মনে করো সেলফ অ্যান্টিজেন, সেলফ মানে কি? বডির যে সমস্ত অ্যান্টিজেন ওর কাছাকাছি যে সমস্ত টি লিম্ফোসাইটের সাবসেটটা আসে ওরা কিন্তু আসলে মানে সার্ভাইভ করতে পারে না, আবার তাদের কোনো এমএসসি প্রোটিনও নেই, তারা হচ্ছে নেগেটিভ। আর পজিটিভ সিলেকশন মানে তাকে সার্ভাইভ করে থাকতে হবে। তাহলে কিভাবে সে সার্ভাইভ করবে? প্রথম কাজ হচ্ছে কোনো একটা অ্যান্টিজেন ঢুকলে তাকে কোষে প্রেজেন্ট হয়ে এমএসসি প্রোটিনের প্রেজেন্ট হতে হবে। তাহলে সে কে রিকগনাইজ করবে? টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইট প্রসেস অ্যান্টিজেন, তার মানে ইন্ডাস্ট্রি ক্লাস 2 অথবা 1 এর প্রসেস হলো টি লিম্ফোসাইট তাদেরকে চিনলো, কিন্তু কোনো ফরেন অ্যান্টিজেন হতে হবে। তাহলে সেটা হচ্ছে পজিটিভ সিলেকশন। যখন পজিটিভ সিলেকশন হবে, নেগেটিভ সিলেকশনটা আমরা বাদ দিয়ে দিলাম, পজিটিভ সিলেকশন হবে তখন তাকে আবার দুটো গ্রুপে ভাগ করতে হবে, একটা হেল্পার সেট আর একটা হচ্ছে সাইটোটক্সিক টি সেল। সাইটোটক্সিক সেট, হেল্পার সেল মানে তার মধ্যে CD4 পজিটিভ থাকবে, CD8 নেগেটিভ, TCR তো প্রত্যেকটাতে থাকতে হবে। আর আরেকটা সাইটোটক্সিক টি সেল, তাকে আমরা তাহলে CD4 টা নেগেটিভ করে দিই আর CD8 টা পজিটিভ রাখি, তার সাথে TCR টা পজিটিভ। TCR অবশ্যই থাকতে হবে। তাহলে ডিফারেন্সিয়েশন অফ ডাবল পজিটিভ সেল ইনটু এ সিঙ্গেল পজিটিভ সেল আইদার CD4 or CD8 সেল কার সাথে কখনই হবে? আপন কন্টাক্ট উইথ দ্য ক্লাস 1 or ক্লাস 2 এমএসসি প্রোটিন। খুবই মনে রাখতে হবে। তাহলে পজিটিভ সিলেকশন মানে ওই সমস্ত সেল যারা ফরেন অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করবে এবং দে রিঅ্যাক্ট উইথ দ্য সেলফ এমএসসি প্রোটিন।
আর নেগেটিভ সিলেক্ট, তাহলে এই পজিটিভ সিলেকশন থেকে যখন ডিফারেন্সিয়েশন হবে আইদার হেল্পার আর সাইটোটক্সিক টি সেল, তখনই কিন্তু ইমিউন রেসপন্সটা হচ্ছে। আর যে নেগেটিভ সিলেকশন, যারা হচ্ছে সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে কাজ করছে, তারা কি করবে, তারা ডেথ হয়ে যাবে, তখনই আমাদের ওদের কোনো ইমিউন রেসপন্স থাকবে না, তখন তারা অন্য কিছু হবে, সেগুলো আমরা পরে ডিসকাস করবো। তাহলে এটা হচ্ছে ম্যাচুরেশন অফ দ্য টি লিম্ফোসাইট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট for Viber, retain everything. What do you mean by negative and positive selection of the T lymphocyte? তোমাদের ব্রেইনে ঢুকাও, সেলফ অ্যান্টিজেনের এগেইনস্টে যারা কাজ করবে তারা নেগেটিভ সিলেকশন, তারা সেলফ এমএসসির সাথে রিঅ্যাকশন করছে। আর পজিটিভ সিলেকশন মানে হচ্ছে they do not recognize the self antigen, তার মানে ফরেন বাইরে থেকে আসতে হবে, but react with the MSC protein either class 1 অথবা class 2। ডায়াগ্রাম দেখবে তাহলে বুঝতে পারবে। তাহলে পজিটিভ সিলেকশন দেখো, আমরা যদি আবার একটু বলতে চাই, তাহলে বোন ম্যারো স্টেম সেল, থাইমাস, রিটিনে যদি এই কোশ্চেনটা আমাদের আসে তাহলে আমরা কিভাবে এটাকে লিখবো, তাই না? এটা তো লিখতে হবে আমাদের। হ্যাঁ, তাহলে আমরা বোন ম্যারো ভাইভাতে আসলে তুমি বলতে পারবে, রিটেনে আসলে যেহেতু 2 মার্কস অথবা 3 মার্কস থাকে, তাহলে তোমাকে এইভাবে লিখতে হবে, বোন ম্যারো স্টেম সেল, থাইমাস। তাহলে প্রথমে সবকিছু নেগেটিভ, ডাবল নেগেটিভ, তারপরে ডাবল পজিটিভ। পজিটিভ সিলেকশন ইনভলভ দ্য সার্ভাইভাল অফ দ্য সেল TCR that react with the self MSC protein but do not react with the self antigen। ঠিক আছে, একটা লাইনে নিয়ে আসো তোমরা, পজিটিভ সিলেকশন ইনভলভ দ্য সার্ভাইভাল অফ দ্য সেল with TCR that react with the self MSC protein but do not react with the সেলফ অ্যান্টিজেন। তাহলে এটাই হচ্ছে আসল কথা। হ্যাঁ, তাহলে ডাবল পজিটিভ সেল টার্ন ইনটু দ্য সিঙ্গেল পজিটিভ আইদার CD4 অথবা CD8 সেল আপন কন্টাক্ট উইথ দ্য ক্লাস 1 অর ক্লাস 2 MSC প্রোটিন। ক্লাস 2 হলে কার কন্টাক্টে আসবে, সেটা CD4। ক্লাস 1 হলে কার সাথে সে আসবে, CD8 সেল। তাহলে পজিটিভ সিলেকশন তোমরা দেখো কিভাবে বোন ম্যারো থেকে থাইমাস, ডাবল নেগেটিভ, ডাবল পজিটিভ, ডাবল পজিটিভ থেকে আমরা date of the cell of TCR they do not react with the, sorry এটা তো নেগেটিভ সিলেকশন, সেজন্য চিন্তা করছি কোথাও ভুল হয়েছে। তাহলে পজিটিভ সিলেকশন ইনভলভ দ্য সার্ভাইভাল অফ দ্য T lymphocyte that react with the self MSC protein but do not react with the self antigen, and double positive cell is turned into the single positive কখনই টার্ন নেবে, যখন আপন কন্টাক্ট উইথ দ্য ক্লাস 1 or ক্লাস 2 MSC protein। এটা হচ্ছে পজিটিভ সিলেকশন। নেগেটিভ সিলেকশন আর বলার দরকার আছে, বোন ম্যারো স্টেম সেল, থাইমাস, ডাবল নেগেটিভ, ডাবল পজিটিভ। এখান থেকে আমরা বলছি ডেট অফ দ্য সেল TCR they do not react with the self MSC but react with the self antigen। ঠিক আছে, তারা হচ্ছে নেগেটিভ সিলেকশন। তাহলে নেগেটিভ সিলেকশন মানে they do not react with the self MSC protein but react with the self antigen, তাহলে হচ্ছে নেগেটিভ সিলেকশন অফ দ্য T lymphocyte। তাহলে পজিটিভ এবং নেগেটিভ দুটো সিলেকশনই আমরা এখন দেখলাম। তারপরে আমি একটু একটু আস্তে আস্তে আমাদেরকে আগাতে হবে যে কিভাবে T lymphocyte অ্যাক্টিভেট করছে, কিভাবে ফাংশন গুলো করছে। আজকে এই পর্যন্তই থাক। হ্যালো, জি ম্যাম। দেখো তোমরা দেখো, তোমাদের যেখানে আবার কনফিউশন হবে সেখানে আমরা আবার শুরু করবো। হ্যাঁ, সেখানে আবার একটু রিভিউ করবো, তোমরা একটু দেখো ডায়াগ্রাম গুলো, বারবার ইমিউন রেসপন্সটা দেখো, পিকচার গুলো দেখো, তোমাদের কি হবে, যেখানে প্রবলেম হবে সেখানে আমরা। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করি, এটা আমরা পরে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা।